বিদেশে উচ্চশিক্ষা বলতে এতদিন বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় ছিল অস্ট্রেলিয়া, কানাডা বা যুক্তরাজ্য। তবে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায়, পড়াশোনার ব্যয় এবং ভিসা জটিলতার কারণে এখন অনেকেই অপশন খুঁজছে। আর সেক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে মালয়েশিয়া। মালয়েশিয়া কেন আলোচনায় এসেছে? মালয়েশিয়া কি একটা স্মার্ট অপশন হতে পারে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আজকের বিশেষ আয়োজন স্টাডি ইন মালয়েশিয়া 2026, স্মার্ট অপশন নাকি বিকল্পের অভাব। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন CHS এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার নাজমুল হাসান রাজু, যিনি গত কয়েক বছর ধরে শত শত শিক্ষার্থীকে কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থেকেছেন। তো ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। মনে প্রথমেই যে প্রশ্নটা আসছে, হুট করে মালয়েশিয়া এত জনপ্রিয় কেন হয়ে উঠলো? সবাই কেন মালয়েশিয়াকে বেছে নিচ্ছে? আসলে ডেটা দেখলে আপনি বুঝবেন, গত বছর থেকে এবছর মালয়েশিয়াতে 47% ইনক্রিজ করছে বাংলাদেশি স্টুডেন্ট। ইটস এ হিউজ নাম্বার। সো কেন এত স্টুডেন্ট বাংলাদেশে? এবং এই রিপোর্টটা কিন্তু আমার না, এটা কিন্তু EMGS এর, এডুকেশন মালয়েশিয়া গভর্নমেন্ট সার্ভিসের। 47% ইনক্রিজ করেছে মালয়েশিয়াতে স্টুডেন্ট। আগে অ্যাপ্রক্স ছিল 6 থেকে 7 হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেত। সো এখন নাম্বারটা অনেক রাইজ করেছে। এবং কেন করছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য? এত জনপ্রিয় কেন হলো? মালয়েশিয়াতে 60 to 70% কম খরচে পড়াশোনা করা যাচ্ছে। 60 to 70% কম খরচে ইউকে বা অস্ট্রেলিয়ার তুলনায়। আর ইন ডিটেলসে যদি আমি বলি যে বাংলাদেশের ডিস্টেন্সটা খুব কম এবং ইজিলি বাংলাদেশে আসা যায়, যাওয়া যায়, প্যারেন্টসরাও খুব চিন্তায় থাকে না, দেখতে পারে। যখন কম হয়, সাংস্কৃতিক একটা মেলবন্ধন বা কাছাকাছি প্যাটার্ন থাকে। এবং এডুকেশন কোয়ালিটির কথা আপনি যদি চিন্তা করেন, গ্লোবাল এডুকেশন, গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন মালয়েশিয়াতে। সো ইউকে এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ক্যাম্পাস করছে এবং তারা ডুয়েল ডিগ্রি প্রোভাইড করছে। পড়াশোনা করছে মালয়েশিয়াতে, কিন্তু সার্টিফিকেট পাচ্ছে অস্ট্রেলিয়া থেকে অথবা ইউকে থেকে। ওকে, এই প্রশ্নটাই আমার মাথায় এসেছিল যে মানের দিকটা কিভাবে আমরা এনশিওর করছি স্টুডেন্টদেরকে। ওকে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কিন্তু এখনো ভীষণ জনপ্রিয়। তাহলে কেন স্মার্ট অপশন হিসেবে মালয়েশিয়া বেছে নিচ্ছে সবাই? দেখেন, বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকের অস্ট্রেলিয়া বা ইউকেতে পড়াশোনা করার জন্য এনাফ ফান্ড পায় না, বা চিন্তা করে একের অধিক যখন সন্তান থাকে যে এক সন্তানের পেছনেই সমস্ত টাকা খরচ করবে, এমন চিন্তা আসে। সো রেদার তারা চিন্তা করে মালয়েশিয়াতে গেলে একটা স্টুডেন্ট সেম ডিগ্রি পাচ্ছে কিন্তু অনেক কম খরচে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে স্টুডেন্টের টোটাল যে টিউশন ফিস, এটা অনেক কমে যায়। এবং বাংলাদেশের যে লিডিং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে, আপনি যদি নর্থ সাউথের কথা বলেন বা ব্র্যাকে যে খরচটা হয়, যে পার্সেন্টেজটা যে টিউশন ফিটা দিতে হয়, সিমিলার মালয়েশিয়াতে এই খরচেই পড়া যাচ্ছে। সো ওয়াই নট মালয়েশিয়া? অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, গ্লোবাল র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো QS র্যাঙ্কিংয়ে হায়ার। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অ্যান্ড এদের র্যাঙ্কিং যদি আমি চিন্তা করি, ওয়ার্ল্ডের 500 ইউনিভার্সিটি 500 থেকে 600-র মধ্যে। মালয়েশিয়াতে টপ 60-র মধ্যে ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ মালায়া, অ্যান্ড 250-র মধ্যে রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যেটা টেইলর্স ইউনিভার্সিটি রয়েছে, UCSI রয়েছে, USM রয়েছে। মানে আমি যদি চিন্তা করি, ওয়ার্ল্ডের 500 ইউনিভার্সিটির মধ্যে মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি এর মধ্যে রয়েছে। ওকে, এই যে কম টিউশন ফি, আপনি যেটা বলছিলেন যে 60 থেকে 70% সাশ্রয়ী, এবং এই যে জীবনযাত্রার খরচের কথা যদি বলি, সেটাও কম। এর বাইরে আমরা মালয়েশিয়াতে কি কি সুবিধা পেয়ে থাকি? মালয়েশিয়াতে পড়াশোনার জন্য স্টুডেন্ট যে ফ্যাসিলিটি পায়, ক্যারিয়ার ওরিয়েন্টেড। ওখানে ডিগ্রিটা, প্র্যাকটিক্যাল লার্নিংটা শেখানো হয়, ইন্টার্নশিপের অপরচুনিটি রয়েছে, আর মাল্টিকালচারাল। এবং ওখানে পড়াশোনা করতে গেলে একটা স্টুডেন্ট কখনো ফিল করে না কোনো রিলিজিয়াস কনফ্লিক্ট নাই ওখানে। মুসলিম, হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই বা কোনো ক্ল্যাশ নাই ওই জায়গাটাতে। পলিটিক্যাল কোনো ক্রাইসিস নাই ওখানে। বাংলাদেশে যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে, এই চ্যালেঞ্জগুলো ওখানে নাই। অ্যান্ড ফাইনালি ওখানে পড়াশোনার পাশাপাশি খরচটাও অনেক কম, লিভিং কস্ট, এবং ট্রান্সপোর্ট ইজি টু কানেক্ট। এবং ওখান থেকে ওরা চাইলে বিশ্বের যে কোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করতে পারে। যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারে, ইউকেতে অ্যাপ্লাই করতে পারে, ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারে ইজিলি। তাদের ডিগ্রি কমপ্লিট করার পরে ফার্দার যাদের যে ক্যারিয়ারের জন্য
অল্টারনেট ডেস্টিনেশনগুলো খুঁজে পেতে পারে। আর একটা জিনিস হচ্ছে তাদের কাছে মনে হয় না কখনো যে আমি ডিফারেন্ট একটা কালচারে আছি। হিউজ বাংলাদেশি কমিউনিটি রয়েছে, অ্যান্ড্রিচ একটা কমিউনিটি রয়েছে, তাদের মধ্যে বন্ডিং অনেক ভালো, তারা বিভিন্ন অকেশনগুলোতে তারা মিট আপ করে, মানে মনে হয় যে এক টুকরো বাংলাদেশ আমি মালয়েশিয়াতে পাচ্ছি। সো এই ফিলটা আসে। এবং হালাল ফুডের কোনো আমাদের চ্যালেঞ্জ থাকে, ধরেন আমি যখন ইউকেতে পড়বো বা অস্ট্রেলিয়াতে পড়বো, অনেক সিটিতে এমন হয় যে আসলে কি আমি যে ফুডটা খাচ্ছি এটা হালাল কিনা বা এই ধরনের, বাট মুসলিম এনভায়রনমেন্ট হওয়ার কারণে মালয়েশিয়াতে এভরিওয়্যার হালাল ফুড পাওয়া যায়। সো এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এবং আমাদের এশিয়ান ফুডগুলো, ওখানে ইন্ডিয়ান প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সো ইন্ডিয়ান, পাকিস্তানি অ্যান্ড বাংলাদেশি ফুড অনেকটা সিমিলার। সো খাবার দাবার যদি ভালো হয় তাহলে থাকাটা খুব সহজ হয়, ওই জায়গাটা হয়ে যায়, জীবনযাত্রার প্রসেসটাই সহজ হয়ে যায়। আচ্ছা, স্কলারশিপ নিয়ে নানা রকমের বিভ্রান্তি আছে। আমি যদি পার্টিকুলারলি উল্লেখ করি যে বাংলাদেশি একজন স্টুডেন্ট, সে কি আদৌ মালয়েশিয়ায় স্কলারশিপ পায়? বাংলাদেশি এমন অনেক স্টুডেন্ট আছে মালয়েশিয়ার গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে এবং ফুল টিউশন ফি রিমিশন, বাট ইটস হাইলি কম্পিটিটিভ। এটা ইউনিভার্সিটিগুলোতেও কিছু স্কলারশিপ দেয়। আমি বেশ কিছু ইউনিভার্সিটির নাম বলতে পারবো আপনাকে, সেখানে আপনার স্টুডেন্টরা 10,000 রিঙ্গিত পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকতে পারে ফার্স্ট ইয়ারে। এভরি ইয়ার ওরা 5 to 10,000 স্কলারশিপ পায়, এটা রিঙ্গিতে। অ্যান্ড আপনার রিসেন্টলি একটা ইউনিভার্সিটি দেখলাম, ওরা অফার করলো আন্ডারগ্রেড লেভেলে 45,000 রিঙ্গিত স্কলারশিপ, মানে প্রতি বছর 15,000 রিঙ্গিত করে ওরা স্কলারশিপ দিচ্ছে। তার মানে টোটাল খরচটা অনেক কমে গেল। 3 বছরে 45,000 রিঙ্গিত স্কলারশিপ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট। ওকে, আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই, যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকেই বলি বা আমাদের দেশের প্যারেন্টসদের কথাই বলি, যে মেয়েদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্যারেন্টসরা সবসময় টেন্সড থাকে। তো মালয়েশিয়া আসলে মেয়ে শিক্ষার্থীদের জন্য কতটুকু নিরাপদ? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রচুর মেয়ে স্টুডেন্ট যাচ্ছে। ইভেন আমি যখন লাস্ট ফিউ মান্থস এগো মালয়েশিয়াতে ট্রাভেল করি, আমি অনেক বাঙালিকে দেখেছি তারা মেট্রো রেলে চলাচল করছে 11টা-12টার দিকে। সো আপনি যদি রাতেও চলাফেরা করেন 100% সিকিউর। তাদের অ্যাকোমোডেশনগুলো সিসিটিভি আছে অলওয়েজ, ডরমেটরি রয়েছে, এবং সিকিউরিটির ব্যাপারে বাংলাদেশের চেয়ে অনেক ভালো। বাংলাদেশে তো অনেক ধরনের ব্যাপার দেখা যায় যে ছিনতাই বা বিভিন্ন কিছু হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখি, বাট ওখানে এটার রেটটা অনেক কম। ক্রাইম লোয়ার রেট, ভেরি লোয়ার রেট ওখানে। ইভেন আপনি যদি কোনো একটা প্রবলেম ফেস করেন 1 মিনিটের মধ্যে আপনি পুলিশ পাবেন। মানে আপনি ওদের যে হেল্পলাইন রয়েছে এখানে যদি কল করেন যে ইমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছে, আপনি 1 মিনিটের মধ্যে পুলিশ পাবেন, যেটা বাংলাদেশে আসলে সম্ভব না। সো সিকিউরিটির ব্যাপারটা খুব হায়ার ওখানে। ওকে, যদি অনেকগুলো সুবিধা নিয়ে আমরা কথা বলেছি, পার্টিকুলারলি যদি ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে বলি, যে এই দুইটা বিষয়ে একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য মালয়েশিয়া কতখানি আরামদায়ক হতে পারে? আমি যদি ধর্মীয় ব্যাপার চিন্তা করি, মেজরিটি পিপল ওখানে হচ্ছে মুসলিম। সো বাংলাদেশি মেজরিটি পিপল মুসলিম, সো মুসলিম কালচারটা ওখানে পাচ্ছে। আবার ওখানে কিন্তু চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, হিন্দু, বুদ্ধিস্ট এরা রয়েছে, এবং এদের মধ্যে রিলেশনটা, মানে কালচারাল যে একটা ব্যাপার আছে সেটা অ্যাডপ্টেবল। ওখানে এক কালচার আরেক কালচারকে রেসপেক্ট করে, প্রত্যেকটা ফেস্টিভ্যালগুলোতে সবাই যা যা জায়গা থেকে সুযোগ করে দেয়। সো এইটা ধর্মীয় মূল্যবোধ জাগায় প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং তারা একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল, কেউ কাউকে বিরক্ত করে না। সো আমি এটা কখনো দেখি নাই যে মালয়েশিয়াতে কখনো একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ আছে, এবং তাদের ধর্মীয় দিক হোক, সামাজিক দিক হোক, এটা কখনো শুনি নাই। প্রত্যেকটা ইনস্টিটিউট বা কলেজগুলোতে তাদের ফেস্টিভ্যালগুলোতে, স্পেশালি ঈদ, পূজা, এগুলো সেলিব্রেট করা হয়, এবং ওখানে যে স্টুডেন্টগুলো থাকে তাদের উপর ডিপেন্ড করে বিভিন্ন আয়োজন করা হয়। তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে। ওকে, আসলে বারবারই এক্সপেন্সের কথা চলে আসে, যে বাসা ভাড়া এবং জীবনযাত্রার খরচ, এটা কিন্তু একটা বড় বিষয়। তো আমি যদি মোটামুটি একটা আইডিয়া চাই যারা মালয়েশিয়াতে শিক্ষা গ্রহণের জন্য যাওয়ার প্ল্যান করছে, যে মান্থলি মোটামুটি আমার এরকম এক্সপেন্স হবে, যদি একটা আইডিয়া দেন। স্টুডেন্ট 1,000 to 1,200 রিঙ্গিত খরচ করে একটা মাস চলতে পারবে, খুব বেশি খরচ না। বাংলাদেশে চিন্তা করলে 30 থেকে 40 হাজার টাকা খরচ করে চলতে পারবে। অস্ট্রেলিয়া বা ইউকের চেয়ে অনেক কম লিভিং কস্টটা। আর খণ্ডকালীন কাজ নিয়েও তো অনেকের প্রত্যাশা থাকে, এই বিষয়টি নিয়ে যদি বলেন মালয়েশিয়াতে সেটা কতখানি সম্ভব? 20 আওয়ার্স কাজ করতে পারে, স্পেশালি যারা হচ্ছে মাস্টার্স বা পিএইচডিতে, এরা ফুল টাইম কাজ করতে পারে। তাদের ক্লাসগুলো হয় ইভিনিংয়ে বা উইকেন্ডে হয়ে থাকে, ওরা ফুল টাইম কাজ করতে পারে।
কিন্তু যারা আন্ডারগ্রেড লেভেলে এরা 20 আওয়ার্স কাজ করতে পারে, বাট ভ্যাকেশনের টাইমে এরা ফুল টাইম কাজ করতে পারে এবং তাদের স্কিল বেসড কাজগুলো করে। ধরেন একজন মিডিয়াতে পড়াশোনা করে, ক্রিয়েটিভে বা মাল্টিমিডিয়াতে কাজ করে, সো তার জন্য হচ্ছে সেই ধরনের জবগুলো থাকে। কেউ আইটিতে পড়াশোনা করে, তার জন্য সেই ধরনের জবগুলো। কেউ আবার হসপিটালিটি এবং ট্যুরিজমে পড়াশোনা করে, তার জন্য হচ্ছে ওই ধরনের কাজের সুযোগ থাকে। ওকে, আন্ডারগ্র্যাডের কথা যদি বলি, যে একজন মালয়েশিয়াতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, সেখানে তার ক্যারিয়ারের সুযোগ কেমন এবং আন্তর্জাতিক বাজারে কীরকম ডিমান্ড? মালয়েশিয়ার ডিগ্রি গ্লোবালি অ্যাকসেপ্টেড প্রথমত। সেকেন্ডলি হচ্ছে সো দে লাভ স্কিল পিপল। আমি বাংলাদেশ থেকে দেখেছি, আপনি পড়াশোনা করেছেন বুয়েটে, রাইট? জি। সো এখন ঢাকার বাইরে বুয়েটে পড়াশোনা করে নাই এমন কোন স্টুডেন্ট বুয়েটে টিচার হতে পারবে? এটা পসিবল না। আমি মালয়েশিয়াতে বুয়েটে পড়তে হবে এবং সেখানে ফার্স্ট হতে হবে, তারপরে টিচার হওয়ার জন্য। সো আমি একজনকে দেখেছি, শুধু একজনকে না, এমন অনেককে দেখেছি যারা মালয়েশিয়াতে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, এবং সেখান থেকে মালয়েশিয়ার যে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি অফ মালায়া, এবং সেখানে না পড়ে সেখানে জব করছে লেকচারার হিসাবে। গ্রেট অপরচুনিটি। সো একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে, এবং সেখান থেকে পড়াশোনা করে পিএইচডি করে সে চাকরি করছে ইউনিভার্সিটি অফ মালায়াতে। দ্যাট মিনস যদি কারো কোয়ালিটি থাকে, দে অ্যাকসেপ্ট, তারা কোয়ালিটির ভ্যালুটা দেয়। সো এখান থেকে বোঝা যায় যে মালয়েশিয়াতে পড়াশোনা করলে সো পলিটিক্যাল কোনো রেফারেন্স লাগে না জব পেতে, বা এই ধরনের কোনো বাউন্ডারি নাই যে আমি আমার এই ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে হতে হবে বা GPA 5 পেতে হবে। মানে যদি কোয়ালিটি থাকে, যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গায় যেতে পারে, শুধু তার কি দরকার, কোয়ালিটিটা দরকার। সো অন্য দিক থেকে কর্পোরেট ওয়ার্ল্ডের কথা যদি আমি চিন্তা করি, অনেক কোম্পানি রয়েছে তারা ইন্টার্নশিপের ব্যবস্থা করে, এবং অনেক ইউনিভার্সিটি যেমন টেইলর্সের এমপ্লয়াবিলিটি রেট অনেক হায়ার, ইউনিভার্সিটি অফ মালায়ার এমপ্লয়াবিলিটি রেট অনেক হায়ার। ওখান থেকে গ্র্যাজুয়েট বের হলে ভালো ভালো কোম্পানিগুলোতে ওরা কাজ পায়, ইন্টার্নশিপ দিয়ে জয়েন করে, পরে ওদেরকে নিয়ে নেয়। এবং ওখানে একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে অনেকে বলে যে PR পাওয়া যায় না। সো আমি বলবো PR এর দরকারটা কি? আমি এখানে এই পয়েন্টটাতে আসতে চাই যে অনেকেই কিন্তু ভাবছেন যে PR পাওয়ার দেশই হচ্ছে মালয়েশিয়া। এটা কি আসলে বাস্তবসম্মত ধারণা? মালয়েশিয়াতে PR পাওয়া যায় না, PR টার্মটা নেই, বাট লং টাইম লাইফস্টাইল লিড করা যায়। কিভাবে? একটা মানুষ যদি কাজ করে, সে ওয়ার্ক পারমিটে কিন্তু থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি অস্ট্রেলিয়াতে গিয়ে 10 বছর পরে আমরা PR পাই সাধারণত, বা ইউকেতে গেলে 8-10 বছর পরে গিয়ে PR পাই, অনেকের আরও বেশি সময় লাগতে পারে। বাট PRটা কি? ইটস এ টার্ম যে আমি ওখানে থাকার সুযোগ পাচ্ছি। বাট মালয়েশিয়াতে কেউ যদি পড়াশোনা শেষ করে জব পায়, সেও তো থাকার সুযোগ পাচ্ছে, তার ফ্যামিলি নিতে পারছে, সে তার পুরো জীবন কিন্তু কাটাচ্ছে। সো এখানে PR এর টার্মের কোনো প্রয়োজন নাই। যদি আপনি ওখানে থাকার সুযোগ পান, এমপ্লয়মেন্ট পাস পান, সেক্ষেত্রে আপনার পুরো জীবন তো ওখানে কাটিয়ে দিতে পারেন আপনি, এবং সকল নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন। ইভেন আপনার সন্তানরা স্কুলিং পাচ্ছে, আপনার হেলথ কেয়ার পাচ্ছেন, এভরিথিং, সকল ফ্যাসিলিটি মালয়েশিয়ার নাগরিকদের মতো করে। ওকে, আচ্ছা, আমি আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার পরিচিত এক ছোট ভাই, সে আমাকে বলছিল যে সে বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং সে মাস্টার্স করতে মালয়েশিয়ায় গেছে, এবং আমাকে বলছিল যে আপু, আমি প্ল্যান করছি অস্ট্রেলিয়ায় PhD করব। তো মালয়েশিয়া থেকে আসলে অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলোতে ট্রান্সফারের সুযোগটা কীরকম? আসলে দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে যেমন মালয়েশিয়াতে মোনাশ ইউনিভার্সিটি রয়েছে, ইটস অ্যান অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, অ্যান্ড ওলংউ ইউনিভার্সিটি রয়েছে, এরকম বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের মালয়েশিয়াতেও ক্যাম্পাস রয়েছে, অস্ট্রেলিয়াতেও রয়েছে। সো এখানে যেটা করা যায়, পাথওয়ে প্রোগ্রাম নেওয়া যায়। আন্ডারগ্রেডের সময় 1 ইয়ার বা 2 ইয়ার এখানে কমপ্লিট করে বাকি সময়টা সে অস্ট্রেলিয়াতে গিয়ে করতে পারে। দ্যাট ইজ কল্ড ক্রেডিট ট্রান্সফার। আর এটা ছাড়া অন্য কোনো ওয়ে থাকতে পারে যে মালয়েশিয়াতে সে কমপ্লিট করলো, মাস্টার্স কমপ্লিট করে, সো দেন PhDতে ডিরেক্টলি সে অস্ট্রেলিয়াতে ভর্তি হতে পারবে ওখানে। সো এটার সুযোগ রয়েছে, এবং ওখানে ভিসা ইস্যুটা খুব কম। সো বাংলাদেশ থেকে যে পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন হয়, মালয়েশিয়া থেকে কিন্তু ফরেন স্টাডির জন্য এত স্টুডেন্ট অ্যাপ্লাই করে না বাইরে। এটার রিজন হচ্ছে তাদের হোম কান্ট্রিতেই অলরেডি কোয়ালিটির এডুকেশন প্রোভাইড করছে, এবং বাইরের ইউনিভার্সিটিগুলো আসছে অলরেডি। এবং বাংলাদেশে আপনি দেখবেন এখন বাংলাদেশেও কিন্তু বেশ কিছু ফরেন ইউনিভার্সিটি ব্রাঞ্চ করছে। মালয়েশিয়া থেকে কিছু ইউনিভার্সিটি বাংলাদেশে আসছে, ইউকের ইউনিভার্সিটিগুলো আসার চেষ্টা করছে। তো যখন তাদের হোম কান্ট্রিতেই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবে, তারা কিন্তু খুব একটা বেশি অন্য কান্ট্রিতে যাবে না। সো সেই ক্ষেত্রে ভিসা জটিলতাগুলো কম হয়। তখন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা সুযোগ তৈরি হয় যে আমি মালয়েশিয়াতে শেষ করে আমি চাইলে নট অনলি অস্ট্রেলিয়া, আমি ইউকেতেও যেতে পারি বা ইউরোপে যেতে পারি। আমার যে গ্লোবালি অ্যাকসেপ্টেড ডিগ্রিটা, সে পৃথিবীর যে কোনো দেশে তার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে তাকে নিয়ে নিচ্ছে।
আচ্ছা, একটু ভুল ধারণাও প্রচলিত আছে অনেক ক্ষেত্রে। যদি একটু জিজ্ঞাসা করি যে এই যে মালয়েশিয়ার উচ্চশিক্ষা এবং বসবাসের ব্যাপারে কোন ভুল ধারণাগুলো বিশ্বাস করে একজন স্টুডেন্ট এবং পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে বেশি? প্রথমত ভুল ইউনিভার্সিটি চুজ করা। আপনার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট ঠিকভাবে না থাকে, আপনি খুব টপ রেটেড ইউনিভার্সিটিতে যেতে পারবেন না, কারণ ওটা টিউশন ফি ম্যানেজ করা যাবে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, আমাদের অনেক ফ্যামিলির ধারণা হচ্ছে মালয়েশিয়াতে আমার স্টুডেন্টকে পাঠালাম বা আমার সন্তানকে পাঠালাম, আমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। সো এটা একটা বড় ভুল ধারণা যে ও নিজের খরচটা নিজে চালাতে পারবে। সো আমি বলবো যে সে তার লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবে এবং সে শিখে যাবে হাউ টু ম্যানেজ মাই লাইফস্টাইল, কীভাবে আর্ন করে আমার লাইফস্টাইল লিড করতে পারবো, এটা করতে পারবে। কিন্তু টিউশন ফির টাকাটা বাংলাদেশ থেকে পাঠাতে হবে। তো প্রত্যেকের সামর্থ্য তো সেম না। সো প্রত্যেকের বাজেট অনুযায়ী সেই ইউনিভার্সিটিগুলো চুজ করা উচিত যেখানে তিনি খরচটা বিয়ার করতে পারবে। ওকে, স্টুডেন্টদের তো ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ। তো আমি যদি একটু জিজ্ঞাসা করি যে রাইট নাও 2026 সালে মালয়েশিয়া কোন ধরনের স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি উপযুক্ত? যারা পড়াশোনাকে ফোকাস করবে, ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা, যারা এডুকেশন ফোকাস, সো মালয়েশিয়া ইজ চুজিং দ্যাম। যারা পার্ট টাইম জব বা অন্য কোনো চিন্তা করছে, তাদের জন্য মালয়েশিয়া কখনোই রাইট ডেস্টিনেশন হবে না, কারণ ওখানে খুব বেশি কাজ করে বেশি টাকা আর্ন করা যায় না। তো যারা জেনুইন স্টুডেন্ট এবং বাংলাদেশে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, বা বাংলাদেশে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা করছে, এবং সেই খরচে বাংলাদেশের যে টপ রেটেড প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, সেই খরচে কিন্তু মালয়েশিয়াতে তার চেয়ে আরও হাই র্যাঙ্কের মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে একটা গ্লোবাল ডিগ্রি নিতে পারে। ওকে, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মালয়েশিয়া, এই তিনটি দেশের মধ্যে যে সকল পরিবার ডিসিশন মেক করতে পারছে না যে কোন দেশটিকে তারা চুজ করবে, তাদের জন্য ছোট্ট করে পরামর্শ দেবেন। দেখেন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেলে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। প্রতি বছর কি পরিমাণ অর্থ খরচ হবে, অনেক ফ্যামিলিকে ট্যাক্সের কাগজ দেখাতে হয় যে তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে কিনা, ব্যাংকে একটা ফান্ড দেখাইতে হয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফান্ডটা রাখতে হয়, এবং তাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়, সোর্স অফ ইনকাম দেখাতে হয়, অনেক কিছু থাকে, যে কারণে অনেক ফ্যামিলি প্রিপেয়ার থাকে না অস্ট্রেলিয়া বা ইউকের জন্য, বা হচ্ছে আনাদার যে কান্ট্রিগুলো রয়েছে যেখানে এই ব্যারিয়ারগুলো রয়েছে, ডকুমেন্টেশনের অনেক ঝামেলা রয়েছে এবং ভিসা রিস্ক থাকে। কিন্তু মালয়েশিয়া হচ্ছে তাদের জন্যই শ্রেষ্ঠ একটা জায়গা, যাদের ভিসা রিস্ক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মালয়েশিয়াতে 90% প্লাস ভিসা রেশিও। এবং এই ভিসা রেশিও কেন বলছি আমি, মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে, ইএমজিএস ফি দিয়ে অ্যাপ্লাই করার পরে যখন তার ভিসা অ্যাপ্রুভাল লেটারটা আসে, এবং সেটা আসতে সর্বোচ্চ 2 to 3 উইকসের মধ্যে চলে আসে, কখনো কখনো একটু বেশি সময় লাগতে পারে, বাট আমি ধরে নিব 1.5 মান্থের মধ্যে তার সবগুলো প্রসেস হয়ে যায় এবং খুব শর্ট টাইমের মধ্যে তার ভিসা চলে আসতেছে। এবং সেই ভিসা অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে যখন সাবমিট করা হয়, 1 উইকের মধ্যে ই ভিসা দিয়ে দিচ্ছে। তো মালয়েশিয়াতে রিস্ক কম, ভিসা রিস্কটা নেই, এবং ভিসা অ্যাপ্রুভাল লেটার আসার পর তাকে টিউশন ফিটা পে করতে হচ্ছে। সো এত সুযোগ থাকার পরে, মানে একটা ফ্যামিলিকে খুব বেশি ডকুমেন্টেশনের হ্যাসেল নিতে হচ্ছে না, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করছে এবং ভিসা নিচ্ছে, এবং তার ছেলেকে ওখানে বা মেয়েকে ওখানে ফ্লাই করার পুরো অ্যারেঞ্জমেন্টগুলো করতেছে, এবং এই সময়টা হচ্ছে অনলি 3 মান্থসের মধ্যে। এবং তাদের অ্যাভেলেবেল ইনটেকও রয়েছে, বছরে 4টা ইনটেক, সেপ্টেম্বর এবং জানুয়ারি 2টা মেজর ইনটেক, এর পাশাপাশি কখনো কখনো মার্চ এবং জুন জুলাইতেও স্টুডেন্ট যেয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে বছরে 4টা ইনটেক থাকে, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মতো করে। সো যে কোনো সময়ই ভর্তি হওয়া যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিয়ে অনেক কিছু জানতে পারলাম। যারা প্ল্যান করছে যে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য যাবে, তাদেরকে আপনি কি বলবেন? সো যারা মালয়েশিয়াতে প্ল্যান করছে, সো আমি তাদেরকে বলবো যে তোমাদের পড়াশোনার জন্য মালয়েশিয়াতে বেশ কিছু অ্যাট্রাকটিভ সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে ভবিষ্যতে যে সাবজেক্টগুলোর খুব ডিমান্ড, ডেটা সায়েন্স, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই সাবজেক্টগুলোতে তোমরা পরে কেরিয়ার করতে পারো। এবং তোমরা যদি কনফিউশনে থাকো এবং কেরিয়ার কী হবে, বা এই সাবজেক্ট আমি পড়তে পারবো কি না, টিউশন ফি কেমন হবে, আমার লিভিং কস্ট কেমন হবে, সো এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে, সো আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে একটা কনসালটেশন নিলে তুমি চাইলে মালয়েশিয়ার টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতেও যেতে পারো, তুমি চাইলে মিড রেঞ্জের ইউনিভার্সিটি যেতে পারো, তোমার বাজেট, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী যে কোনো ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করতে পারো আমাদের থ্রুতে। এতে করে তোমার ভবিষ্যতের জার্নিটা অনেক স্মুথ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। আশা করছি আগামীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে।
দর্শক, আজকের কনভারসেশন থেকে নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন, বিদেশি উচ্চশিক্ষা শুধুমাত্র একটি ভিসা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পারিবারিক সিদ্ধান্ত। তাই ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ভীষণ জরুরি। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আশা করছি আমাদের আজকের কনভারসেশনটি মালয়েশিয়াতে যারা উচ্চশিক্ষার জন্য প্ল্যান করছেন তাদের জন্য হেল্পফুল হবে। শুভকামনা সবার জন্য।